দেখলাম যে বারাইপুরের থানার আন্ডারে বিন্দাখালী গ্রামে সেই জায়গায় প্রথমে ইমাম সাহেবের বাড়ি ভেঙে দেওয়া হয়। কারণ হচ্ছে কি বাড়িটা যে ইমাম সাহেবের জায়গাটা আছে সেটা মুসলিম সম্প্রদায়ের লোকালিটির আশপাশে, সেইটাকে ঢাকার জন্যে তার 3-4 দিন পরে মসজিদে এলাকার কিছু হিন্দু লোক যারা তারা পাঠিয়ে দিয়েছে মসজিদে গিয়ে পেশাব করে দাও, কোরআন শরীফ টরিফ ফেলে দাও, দিয়ে একটা সম্প্রদায় কিছু সৃষ্টি করো। কিন্তু সেই জায়গার মুসলিমরা সজাগ ছিল, তারা কোনো রকম মারধর করেনি, তাদেরকে ধরেছে যে মসজিদে ঢুকে পেশাব করেছিল, কোরআন শরীফ ফেলে দিয়েছিল, তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। কি বলবেন? দেখুন, বাড়ি ভাঙচুরের খবরটা আমার জানা নেই এটা ঘটনাটা, কিন্তু আমার কাছে এই ঘটনা জানা আছে যে শুক্রবারে মসজিদে ঢুকে মসজিদে যে পবিত্রতা সেটাকে নষ্ট করেছে, ওইখানে একটা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা হয়েছে। কোরআন শরীফ থেকে শুরু করে মসজিদের আসবাবপত্র যেগুলো ছিল সেইগুলোর সাথেও পিচ্ছা করেছে, নোংরামি করেছে। ব্যাপারটা হচ্ছে দেখুন, যত ভোট আগিয়ে আসবে 2026-এ বিধানসভা নির্বাচন, দেখবেন এই ধরনের ঘটনা ঘটাবে ইচ্ছাকৃতভাবে, এটা অনিচ্ছাকৃতভাবে, এগুলো ইচ্ছাকৃতভাবে, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটে, হিন্দু মুসলমান হয়ে যায়, ফলে তৃণমূল কংগ্রেস দুটো দলেরই লাভ হয়। কদিন আগেই দেখবেন আপনারা বহরমপুরে একটা মন্দিরে ও মূর্তি ভাঙচুর করেছে, সেখানে গ্রেফতার হয়েছে হিন্দু সমাজের একজন ছেলে। এর থেকে বোঝা যাচ্ছে যে কৌশলে একটা বাংলায় হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে। এখন প্রশ্ন এখানে, ওখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা বিন্দাখালী তারা যে অভিযুক্ত তাকে ধরে সেটাতে তুলে দিয়েছে, পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করেছে? একটা ছাগল চোর ধরে ফেললেও ধরতে গেলে প্রেস কনফারেন্স করে, একটা মুরগি চোর ধরলেও প্রেস কনফারেন্স করে, একটা ছোটখাটো থেকে শুরু করে বড় ঘটনাতেও প্রেস কনফারেন্স করে। কিন্তু এই ঘটনা এটা একটা সেন্সিটিভ, এই ঘটনায় তো প্রেস কনফারেন্স করে সাধারণ মানুষকে আশ্বস্ত করা দরকার। আমরা দেখবেন গতকালকে একটা ফেসবুকে পোস্টও করেছি সোশ্যাল মিডিয়া সাইটে, যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনাকে রোখা যায় এবং যারা এই ধরনের করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা সহ সজাগ থাকার কথা। এ কথাই তো পুলিশ করতে পারে, পুলিশকে তাদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা গ্রহণ করেছে সেটা দেখার বিষয়। আমি ওই মসজিদ কমিটির সাথে যোগাযোগ করছি, তাদেরকেও জানতে চাইছি যে কি আপডেট আছে তাদের কাছে, সেটা জানবো। যদি প্রশাসন এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, এই প্রশাসন এটাকে যদি এই গতানুগতিক এই ধরনের ছোট্ট ঘটনা বলে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে প্রশাসনের বিরুদ্ধেও আমরা আইনত ব্যবস্থায় যাব। তবে দুর্ভাগ্যের বিষয়, আমি আপনাদের একটা কথা বলতে পারি, দেখুন যে শুভেন্দু অধিকারী, যে সুকান্ত মজুমদাররা রাত দিন একটা সম্প্রদায় তথা মুসলিমকে টার্গেট করে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে, তাদের বিরুদ্ধে দেখবেন তৃণমূলের পরিচালিত রাজ্য সরকারের প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। কারণ তারা মনে মনে হাসছে, যত মুসলমানদের বিরুদ্ধে বলবে তৃণমূলে তত ভোট বাড়বে। এইগুলো একটা তাদের চক্রান্তের হয়তো একটা পার্ট হতে পারে। মুসলিমদেরকে ভয় দেখানো হবে, মসজিদে এই ধরনের নোংরামি করবে, যে করবে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে না। আর ব্যবস্থা গ্রহণ করলে দেবেন জামিনযোগ্য ধারায় মামলা দিয়ে দেবে, এটা জামিনের যোগ্য ধারায় মামলা দিতে হবে। এটা দুটো সম্প্রদায়ের মধ্যে আপনার যাতে অশান্তি তৈরি হয় এই পরিকল্পনা, এটা এদের বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া দরকার। দেশের যে সম্প্রীতি, যে ঐক্য সেকুলারিজমের উপর এরা আঘাত দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর নাই যে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে। প্রশাসনের উচিত ছিল তড়িঘড়ি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তদন্ত করার জন্য আইপিএস র্যাঙ্কের কোনো অফিসারকে এখানে রিক্রুট করা যেটাই বলুন না কেন, মানে এখানে একটা অফিসারের নেতৃত্বে হওয়া, যাতে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই ধরনের ঘটনা ঘটছে না, এই ধরনের কোনো অ্যাকশনই নিচ্ছে না। অভিযোগ করছেন এলাকার মানুষ যে যারা ঘর ভাঙছিল তাদেরকে প্রশাসন না তাড়িয়ে, প্রশাসন এবং জনপ্রতিনিধি পঞ্চায়েত প্রধান উপস্থিত ছিল, তাদেরকে না তাড়িয়ে যারা বাড়িটা ভাঙতে রোধ করতে চেয়েছিল তাদেরকে তাড়িয়ে ফাঁকা করে দিয়েছে। এটা তো স্বাভাবিক, এটা যতদিন না বুঝতে পারবে, আমি কোড আন করে বলছি মুসলমানদের নাম ধরে, যদি এটা যতদিন না মুসলমানরা বুঝতে পারবে তাদের দুরবস্থা কাটবে না। আমি এত জায়গা দেখুন, আমার কাছে ভিডিও আছে শ্যামপুরের ঘটনা। শ্যামপুরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিকে কেন্দ্র করে একটা, এই যে ছবিটা আছে তার 2 দিন আগে থেকে প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাহলে চাইছিল এই ধরনের একটা পরিবেশ হোক। তারপরে এই ঘটনা ঘটে যখন একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো, তারপরে আমার কাছে ভিডিও আছে, আমি পুলিশের উচ্চকর্তাকে দিয়ে পাঠিয়ে বলেছিলাম যে শ্যামপুর নিয়ে চুপ আছি মানে এটা নয় যে আমরা চাই যে কোনো ধরনের অশান্তি না হয়, কিন্তু এই ভিডিও পাঠিয়ে দেখেছিলাম যে সেখানে পুলিশ থাকা অবস্থায় অন্য একটা সমাজের মানুষ এসে ভিন্ন সমাজের মানুষের উপর আক্রমণ করছে। এ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। আপনি এই প্রধানের কথা বললেন,
ওই প্রধানই যদি জিজ্ঞাসা দেখা যায় ওই প্রধানের সাথে বিজেপির কত ভালো সম্পর্ক আছে দেখবে, তো তৃণমূলের প্রধান তো তিনি শাসক দলের প্রধান। বিজেপির সাথে কত ভালো সম্পর্ক আছে, মিলেমিশে শেষ দলে কাজ করছে। উলুবেড়িয়া বাউরিয়াতে একটা শুনলাম একটা নাকি মাজারকে কেন্দ্র করে কি হয়েছে, তৃণমূলের যিনি নেতা বিজেপির ছেলেদেরকে সাথে নিয়ে নাকি এগুলো ভাঙচুর চালিয়েছে, এই ধরনের অভিযোগ আছে ফেসবুকে দেখছিলাম। শতাধিক মানুষের বিরুদ্ধে অভিযোগ থাকলেও একজনকেও গ্রেপ্তার করা হয়নি। ঘর জ্বালানো, বাড়ি ভাঙা, কিন্তু ঘর জ্বালানো মামলাটা কত মারাত্মক মামলা আমরা জানি, জামিন অযোগ্য ধারায়, কিন্তু কেন হচ্ছে না? গ্রেপ্তার করার দায়িত্ব তো আমার নয়, গ্রেফতার করার দায়িত্ব হচ্ছে সরকারের, প্রশাসনের, তারা কেন করছে না? আমি আবারও বলছি, শুধুমাত্র ভোটের সময় মুসলিম প্রীতি, মুসলিম ভালোবাসা এদের মনে জেগে ওঠে। ভোটের পরে সব থেকে বেশি আক্রান্ত মুসলমানরা হয়, সব থেকে বেশি শোষিত হয় মুসলমানরা, সব থেকে বেশি বঞ্চিত হয় মুসলমানরা। তা বলে এই বলবো না যে আমি অন্য ধর্মের মানুষের প্রতি তুমি খারাপ মন্তব্য করো, কোনো দিনের জন্য আমি কথা বলতে পারবো না, কিন্তু মুসলিম সমাজের মানুষদের কাছে অনুরোধ করবে একটু সজাগ হন, এবার চোখ কান খুলে রাখুন। কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলছে, আপনি কাগের দিকে না দেখিয়ে আপনার কানে হাত দিয়ে দেখুন। আপনাকে বলা হচ্ছে বিজেপি চলে আসবে, বিজেপি না এসে যে ক্ষতিটা হচ্ছে সেটা একটু দেখুন তো। বিজেপিকে আটকানোর জন্য কি করতে হবে? বলছে তৃণমূলকে ভোট দাও। তাহলে তৃণমূলকে ভোট দিয়ে লাভটা কি হলো? আজকে বিজেপিকে আটকানোর জন্য যদি আমাদের মতো 10টা বিধায়ককে পশ্চিমবাংলার বিধানসভায় আজকে আপনার করতো, পাঠাতো, তাহলে এই বিষয়টা নিয়ে বারাইপুর থেকে যদি বিধায়ককে পাঠাতো তাহলে বিধানসভায় চর্চা হতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যাকে ভোট দিয়ে পাঠিয়েছেন সেই হয়তো পুলিশকে ফোন করে বলে দিচ্ছে যে মসজিদে পিচ্ছাপ করেছে, কোরআন শরীফকে নিয়ে অবমাননা করেছে, মসজিদের পবিত্রতা নষ্ট করেছে, তার বিরুদ্ধে যে করেছে তার বিরুদ্ধে বেশি কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে না, আমি দেখে নিচ্ছি। এই ধরনের যদি কথা বলে দেয়, জানি না কি অ্যাকচুয়ালি, যদি এই ধরনের কথা বলে দেয় তাহলে হবে না। মসজিদ কমিটি অলরেডি বলে দিয়েছে যে ইমাম সাহেবকে যে আপনি মুখ খুলবেন না, তারপরেও ইমাম সাহেব সাহস করে বলেছে যে আমি বলবো বিষয়টা। হ্যাঁ, পেছারে রাখে তো। তারপরে এই যে আমাদের রাজ্যের যে, আমি আপনাকে কথা বলি, আমি তো যেতে চাই ওখানে, আমি তো ওখানে যেতে চাই। আমি যেতে গেলে প্রথম মসজিদ কমিটির সাথে কথা বলতে হবে, খোঁজ নিয়ে দেবেন মসজিদ কমিটি তৃণমূলের প্রভাবিত। আমাকে না বলবে না ভাইয়া না আসার প্রয়োজন নেই। অনেকে ভাবে নওশাদ সিদ্দিকী যাচ্ছে না কেন, কিন্তু আমি যেখানে যাই সেখানে তার সাথে আগে কথা বলে যায়। যারা আমাকে যাওয়ার হ্যাঁ বলে সেখানে যাই, তার আগে আমি যাই না। কারণ হচ্ছে আমি যে দাঁড়াবো কোথায়? আমার কুলতলিতে আমার বোনটার ওপরে যে অত্যাচার করে তাকে ধর্ষণ করে খুন হলো, আমি পরিবারের সাথে কথা বলেছিলাম, আমি যেতে চাই, আপনার পাশে দাঁড়াতে চাই। পরিবার হ্যাঁ বলেছিল, আমি পৌঁছেছিলাম। আমি কোথায় গিয়েছিলাম? বিদ্যুৎ মণ্ডল বিষ্ণুপুরে, তার পরিবারের সাথে কথা বলেছি যে আমি আপনার পাশে দাঁড়াতে চাই, আপনার কথাটা আমি বিধানসভায় তুলতে চাই। আপনার আমার কাছে হ্যাঁ আসুন, আমি গিয়েছি। তো এখানেও মসজিদ কমিটি খোঁজ নিয়ে দেখুন, আমি যোগাযোগ করছি, আমাকে ডাকলেই আমি পৌঁছে যাব। এই যে রাজ্য সরকারের যেটাকে বলা হয় মুসলিম সংখ্যালঘু দরদি সরকার, সেই সরকারের শেখ সৈয়দ মোল্লারা রয়েছে, মন্ত্রী এমএলএ, তারাও তো এইসব বিষয় কথা বলার সাহস নেই। কথা বলার সাহস আছে, আমি চ্যালেঞ্জ করছি পশ্চিমবাংলা বিধানসভায় কাল থেকে গভর্নর স্পিচের উপর আলোচনা হবে 2 দিন, তারপরে বাজেটের উপরে 2 দিন আলোচনা হবে, মানে 17 থেকে 20, 17, 18, 19, 20, 4 দিন আছে। 4 দিন মেনশন করা যাবে। কই শওকত মোল্লা সাহেব এই বিষয়টা মেনশন করুক তো দেখি। আমি চ্যালেঞ্জ করছি, উনি যদি এটা মেনশন করতে পারে, মেনশন করে এতটুকু বলুক যে মসজিদের উপরে আক্রমণ হয়েছে, মসজিদের পবিত্রতা নষ্ট হয়েছে, যারা করেছে তাদেরকে এখনো পুলিশ গ্রেফতার করেনি, পুলিশ গ্রেফতার করতে হবে, এতটুকু কথা বলুক। আমি চ্যালেঞ্জ করছি, শওকত মোল্লা সাহেবের সাহস নেই এতটুকু কথা বলা। আর যদি বলে তারপর দিনই দেবেন উনি অ্যারেস্ট হয়ে যাচ্ছেন সেন্ট্রাল ফোর্সের হাতে। কিন্তু যারা যে দুর্নীতিগুলো করেছে, তাহলে বাঁচিয়ে রাখছে কে শওকত মোল্লাকে? তৃণমূল। কেন বাঁচিয়ে রাখছে? পঞ্চায়েত ভোটের সময়, বিভিন্ন ভোটের সময় হিংসা করতে হবে আর নটোরিয়াস ক্রিমিনাল সার্টিফিকেট পাবে। আপনাকে তো বলছে ভাঙড়ের নেতারা আপনি নাকি নটোরিয়াস ক্রিমিনাল, রেজ্জাক সাহেব বলেছে। বাই সার্টিফিকেট রেজ্জাক সাহেবকে আমি সম্মান দিই, আমি ওই সিনিয়র মানুষ, ওনার বিষয়ে আমি বিতর্কে জড়াবো না। না ওই রেজ্জাক সাহেব না, ভাঙড়ের তৃণমূলের রেজ্জাক আচ্ছা সাহেব। আচ্ছা ঠিক আছে, চিনি নাম তাকে, থাকতে পারে কেউ। বাই সার্টিফিকেট শওকত মোল্লা সাহেব। তো যেটা বলছি আমি, তাহলে এরা বলার সাহস নেই। সে বলতে কাকে হচ্ছে? নওশাদ সিদ্দিকী। আর যত চাপ নওশাদ সিদ্দিকীর উপরে। তো পশ্চিমবাংলার মানুষজন ভাবুক, আগামী দিনে দলিত আদিবাসী মুসলমানদের উপরে যে অত্যাচার নেমে আসছে, এটাকে রোধ করার জন্য, এর প্রতিবাদ করার জন্য বিধানসভায় আইএসএফ থেকে 10টা পাঠানোর দরকার কি দরকার নয়। আরএসএসের প্রধান মোহন ভাগবত আছে, তাকে সন্তুষ্ট করার জন্য কি মুখ্যমন্ত্রী চুপ করে আছেন? এই ধরনের অনেক ঘটনা। 2023 সালে আমাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছিল। সেই সময় মোহন ভাগবতজির প্রোগ্রাম সম্ভবত শহীদ মিনারে ছিল 23শে জানুয়ারি। তো এটাও এটা ওনাদের পাঠ হতে পারে। এটা শিক্ষা দুর্নীতিতে মামলায় ফেঁসে গেলেন, শওকত মোল্লার নাম উঠে আসলেন, এই নিয়ে কি বলবেন? দেখছিলাম এখানেও কে কত বড় নেতার প্রমাণ হয়ে গেল। মাত্র উনি 2টো শোনার নামে এসেছে, উনি মাত্র 2টো সাজেস্ট করতে পেরেছে, মানে 2টো ওনার নিয়েছে। মানে উনি কত বড় নেতা নিজেকে ভাবলো, কিন্তু এতটুকু নেতা। অনেকের নাম এসেছে,
কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটাই দেখার বিষয়। আর ওই দুজন সোনার রত্ন দুটো কে যাদের নাম সাজেস্ট করেছে তাদের নামটা যাতে এক্সপোজ হয়, পাবলিক ডোমিনে আসে, এটার অপেক্ষা আমি আছি। অনলাইনে বাংলার ভোটার লিস্ট, বহিরাগতদের নাম, বিহারের লোকের নাম অনলাইনে, অভিযোগ মুখ্যমন্ত্রী, তার পাল্টা অভিযোগ করছে শুভেন্দু যে মমতাই করিয়েছে। দেখুন, আমরা যতটুকু জানি এই নাম নথিভুক্তের জন্য বিএলএ বুথ লেভেল এজেন্ট হয়, বিএলও বুথ লেভেল অফিসার হয়। একটা হচ্ছে পার্টির পক্ষ থেকে যারা থাকে তাকে বিএলএ বলে, বুথ লেভেল এজেন্ট, আর যেটা সরকারের থেকে থাকে সেটা হচ্ছে অফিসার হয়। তো এরা এই নাম কার হচ্ছে না উঠছে এগুলো দেখভাল করে, এরাই বলতে পারবে কার নাম ঢুকিয়েছে কে বাদ দিয়েছে। ওই যেখানে বলছে সেখানে বিভিন্ন পার্টির কারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ তারা, এবং ওখানকার যিনি ওই বুথ লেভেলের অফিসার যিনি আছেন তাকে জিজ্ঞাসা করলে অনেক কিছু পাওয়া যাবে। আর এটা নিয়ে দুটো দলই রাজনীতি করছে। ভারত পশ্চিমবাংলার ভোটার্স যারা নয় তারা যদি নাম উঠে যায় এ তো দায়ভার নিতে হবে, স্টেট ইলেকশন কমিশনকে নিতে হবে, ইসিআইকেও নিতে হবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকেও নিতে হবে। আর যে অফিসার ছিলেন তারাও এড়িয়ে যেতে পারে না, এবং ওই সময় যারা বুথ লেভেল এজেন্ট ছিলেন তাদেরকে জবাবদি করতে হবে। বিধানসভায় বিএ কমিটি বৈঠকে বিরোধী দলনেতা হিসেবে আপনাকে শুধু দেখা গেছে, বিজেপির কোনো নেতাকে দেখা যায় না। বিভিন্ন নেতা বলছে আপনি তৃণমূলের সঙ্গে বৈঠক করছেন যে তৃণমূলে যোগ দেওয়ার জন্য, এই বিষয়ে কি বলবেন? আজকে একটা পোস্ট দেখলাম আস্তে আস্তে গাড়িতে, ভয়ঙ্কর পোস্ট। সেই পোস্টটা সবটাই আমি বলতে পারবো না, ছেলেদের ওরা মেয়েদের উদাহরণ দিয়েছিল। ধরুন না, আপনার ছেলে, মানে যারা বলছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনার ছেলে বাসে উঠেছে, কোনো একটা লোকের বয়স্ক লোকের পাশে বসেছে, তাহলে কি আমরা ধরে নেবো ওইটা ওই না ছেলের জন্মদাতা পিতা? ওইটা কি সম্ভব? আমি কোথায়, আমি মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতেও যাইনি, আমি আমার অধিকার নিয়ে বসেছি ওখানে। আমার অধিকারটা কি ভাঙড়ের মানুষ আমাকে দিয়েছে অ্যাজ এ এমএলএ। আমি এমএলএ হিসাবে এবং আমি একটা কমিটির চেয়ারম্যান আছি, আমার রাইট আছে বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে বসার। বিজেপি যাই না বলে আমাকে যেতে হবে না এটা বলতে পারবো না আমি। শুভেন্দু অধিকারী যাবেন কি যাবেন না তাটা তিনি বিজেপি বুঝবে, নওশাদ সিদ্দিকী যাবে কি যাবে না ওটা বিজেপি ঠিক করে দিতে পারে না। আমার মনে হয়েছে এবং আমি মনে হয় আমার বাস্তব যে আগামী দিনে বিধানসভাগুলো কেমনভাবে চলবে, কত ঘন্টা আলোচনা চলবে, কি আলোচনা হবে, সেইটা যেখানে ডিসকাস হচ্ছে সেখানে আমার উপস্থিত থাকা একান্ত কাম্য। যেমন 6 ঘন্টার কথা হচ্ছিল আলোচনায়, আমিও অনেকে প্রস্তাব রেখেছি, আমিও রেখেছিলাম 8 ঘন্টা হোক, কিন্তু সেটা 7 ঘন্টা এসে দাঁড়িয়েছে। তো আমি সেটা আমার প্রস্তাব রেখেছি, তো আমি ওখানে উপস্থিতি করে, মানে কেউ যদি মনে করে আমি তৃণমূলে নাম লিখিয়ে দিচ্ছি, তাহলে ওই ছাগল, যে কোনো ছাগল দেখলেই নানির ছাগল মতো হয়ে যাচ্ছে না, যে ছাগলই দেখছে বলছে নানির ছাগল। এই অবস্থা হচ্ছে তৃণমূলের হয়ে গেছে এখন। ভাইজান, আপনি ঠিক বলেছিলেন যে ঠিক আমার এমএলএ কোটা শেষ হওয়ার আগে আমি যে টাকাটা পাই, কোথায় কি খরচা করেছি আমি খামে করে সাধারণ মানুষের পৌঁছাবো, বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। বাড়িতে না সম্ভব হলেও বড় বড় ব্যানার করে মোড়ে লাগিয়ে দেবো, বুথে লাগিয়ে দেবো বলেছি। বিরোধীরা প্রশ্ন শুরু করে দিয়েছেন, দেখতে 26। আমি বলেছি ধৈর্য ধরুন, আমার পিরিয়ড শেষ হওয়ার আগেই আমি করে দেবো, চাপ নিতে হবে না বিরোধীদেরকে, অত টেনশন নিতে হবে না আমারটা নিয়ে। সত্যি কি 600 মাদ্রাসা বাড়ানোর দাবি উঠেছিল? এই সম্পূর্ণ অসত্য কথা এটা। 300 মাদ্রাসাতে আমি এই বিষয়ে ক্লিয়ার করে দিয়েছি, আবার বলছি 300 মাদ্রাসা যে আছে সেখানে 600 স্মার্ট ক্লাসরুম হবে। এইটা অনুমোদন পেয়েছে, কবে হবে বলতে পারবো না, 2031 সালে হবে না 2100 সালে হবে না 3500 সালে হবে বলতে পারবো না, কারণ তৃণমূল এর আগে অনেক বলছে হবে 605টা হোস্টেল নির্মাণ হবে অনেক হচ্ছে। কর্মতীর্থ 305টা মতো নির্মাণ হবে হচ্ছে, কিন্তু কবে সম্পূর্ণ হবে বোঝা মুশকিল। দেখুন, আমাদের এই ভাঙড় জাগলগাছি অঞ্চলে মাইনরিটি মহিলাদের জন্য গার্লস হোস্টেল নির্মাণ হয়েছে 5-6 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত মহিলারা ওখান থেকে পরিষেবা পাচ্ছে না, ওখানে থেকে পড়াশোনা করতে পারছে না সংখ্যালঘু মহিলারা, কিন্তু হবে পরিষেবা চালু হবে বলে অনেক গল্প শোনাচ্ছে। তো এই যে 600 স্মার্ট ক্লাসরুম দেবে বলেছে, কবে হবে বোঝা মুশকিল। এখন ভোটে আসছে চলেছে মুসলমানদের মন পাওয়ার জন্য এই সমস্ত কথাগুলো বলছে, আর বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারী মিসগাইড করছে মানুষকে। এই যে আজকে নলমুড়ি প্রোগ্রামে আসলেন, এখানে আর কোথায় যাবেন? আজকে 3টে জায়গায় জনসংযোগ আছে, নলমুড়িতে আছে, জাগলগাছিতে আছে, প্রাণগঞ্জ আছে, নারায়ণপুরে আছে।
নারায়ণপুরে আছে আপনার বিবিরাই বিবি রাইটে আছে, প্রাণ এই জাউলগাছি বাগান বাগানাইটে আছে। পুলিশের সহযোগিতা কতটা পাচ্ছে? দেখুন, পুলিশের সহযোগিতা কতটা পাচ্ছি না, পুলিশকে সহযোগিতা করতেই হবে তো প্রত্যেকটা নাগরিককে। পুলিশের সহযোগিতা কতটা পাচ্ছেন এই প্রশ্নটা আমার মনে হয় ঠিক আছে, এর আগে আপনি পুলিশকে সহযোগিতা করতেই হবে, এটা মাথায় রাখুন। আপনাকে অনেক সময় মিসগাইড করে, মিসইউজড হয়, আমরা মিসইউজ করবো না পুলিশকে। পুলিশের কাজ হচ্ছে মানুষকে পরিষেবা প্রদান করা। এই যে সমাজ ব্যবস্থা সুষ্ঠুভাবে চলার জন্য পুলিশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অনেক সময় রাজনীতিকরণের ফলে রাজনীতির নেতাদের চাপে পড়ে ভুল পথে চায়, কিন্তু এখন দেখছি তো ভালোই আছে, আশা করছি এই ভালোই থাকবে। ভাইজান আমার একটা শেষ প্রশ্ন, এখান থেকে কয়েক কিলোমিটার গেলে সে চকমরিচা গ্রামে একজন বৃদ্ধা মহিলা, তার বাড়িতে আমরা গিয়েছিলাম, তিনি একটা ভয়ঙ্কর অভিযোগ করছে যে একদম পাশের বাড়ির পাশে দুতলা ঘর আছে, তিনি ঘরের টাকা পেয়েছেন, কিন্তু তৃণমূলের সঙ্গে রফাদফা হয়েছে, কিন্তু সেই বৃদ্ধ মহিলাটা এখন ঘরের টাকা পাচ্ছে না। অনেক নেতাদেরকেও জানিয়েছে এই বিষয়ে, কি বলবো? তার ডিটেলসটা আমাকে দেন, অ্যাপ্লিকেশন আইডি যদি থাকে আমাকে দেন, সরাসরি আমি নিয়ে মন্ত্রী মহাশয়ের হাতে দিয়ে দেবো, ডিটেলসটা আমাকে দিন।